সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর পারভেজ করিম আব্বাসী। আব্বাসী, আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ মতি ভাই। আজকের দিনের বিশ্ব শিরোনামে আসাদ। তো দেখে নিয়ে ঢাকার কাগজগুলোর শিরোনাম কি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে কি বার্তা দেবেন ভারতের সচিব, পালালেন আরেক স্বৈরাচার। মানবজমিন, আসাদের পতনের নেপথ্যে কে এই জুলানি, হাসনাতি জিম্মি ছিল বরিশাল। কালের কণ্ঠ, ভারত ইস্যুতে কঠোর বিএনপি, সিরিয়ায় আসাদ যুগের অবসান। আমাদের সময়, সিরিয়ায় স্বৈরশাসনের পতন, বাশারের পলায়ন, ভারতকে হারিয়ে যুবরা আনন্দে ভাসালো দেশ। আজকের পত্রিকা, আরেক স্বৈরশাসকের পলায়ন, বাশারের পতনে মধ্যপ্রাচ্যে বদলে যাবে ক্ষমতার ছক। যায় যায় দিন, স্বৈরশাসক আসাদের পতন, ভারতকে কাঁদিয়ে আবারও এশিয়ায় সেরা বাংলাদেশ। কালবেলা, জাতীয় সরকারে বিএনপির না, এলাকার এনজিও প্রতারক, ঢাকায় ধর্মগুরু। দেশ রূপান্তর, সিরিয়ায় নতুন সকাল, তারুণ্যের তুপে বিধ্বস্ত ভারত, এশিয়া জয় বাংলাদেশের। খবরের কাগজ, স্বৈরশাসক আসাদের পলায়ন, ভারত মধ্যে রাজত্ব অক্ষুণ্ণ। করতোয়া আসাদ যুগের অবসান, বাড়ছে শীতের তীব্রতা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সিরিয়ান রেবেলস টপল আসাদ, এন্ডিং 24-year reign। এই ছিল শিরোনাম যেটা আপনি জানেন যে সিরিয়ায় স্বৈরশাসকের পতন হয়েছে। একটা পারিবারিক শাসন ছিল 53 বছরের। জি, হাফেজ আল আসাদ তার বাবা 29 বছর শাসন করেছে, আর বাশার আল আসাদ প্রায় 24 বছর করেছেন। তো কি মানে কি অবস্থা, মানে একজন তার একটা পরিবারই চালিয়েছে 53 বছর। তো এই পরিস্থিতিতে যেটা ঢাকার কাগজগুলোতে আরেক স্বৈরাচার এটা বলেছেন, মানে এই বছরে কিন্তু দুইজন স্বৈরাচারের পতন হলো। প্রথমে অগস্টে আমাদের দেশে, তারপর হচ্ছে এখানে, তা এটারই ইঙ্গিত বহন করছে। জি জি, দেখুন, ধন্যবাদ মতি ভাই। এখন মধ্যপ্রাচ্য সবসময় ইতিহাসে আপনি যে কোনো পাতা থেকে দেখবেন যে অস্থিতিশীলতা হচ্ছে মধ্যপ্রাচ্যের হচ্ছে একটা কনস্ট্যান্ট ফিচার। ইটস দ্য বিউটি অফ মিডল ইস্ট। এবং এর জন্যই আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যের যে সিরিয়া বলুন বা ইরাক বলুন, এই যতগুলো দেশ আছে এই অস্থিতিশীলতার মধ্যে, আমি জাস্ট আমার দর্শকদের জন্য তাড়াতাড়ি একটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি, কারণ আজকে মনে হয় মেইন আমাদের উপজীব্য সিরিয়ার এখানে, এবং এখান থেকে কি লেসেন্স বা এখানে আমাদের শিক্ষা নিতে পারি। প্রত্যেকটি দেশই হচ্ছে আর্টিফিশিয়াল ক্রিয়েশন। কেননা 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধে যখন তুরস্কের যে ওসমানী খিলাফতের যখন পরাজয় ঘটলো, তখন মিত্র শক্তিগুলো তাদের উপর সাইক্স পিকো অ্যাগ্রিমেন্ট দিল। তো মধ্যপ্রাচ্যটাকে নিয়ে নেওয়া হলো তুরস্কের মধ্যে, নিজেদের মধ্যে ভাগ বিতরণ করে দিল। মূলত এটার মধ্যে হচ্ছে সেই আমলে হচ্ছে যুক্তরাজ্য বা ব্রিটিশ এম্পায়ার এবং ফ্রেঞ্চ। তো এই ক্রিয়েশনটা সাইক্স আর পিকো ওরা যখন নিজেদের মধ্যে করলো, একজন ব্রিটিশ ডিপ্লোম্যাট, একজন হচ্ছে ফ্রেঞ্চ ডিপ্লোম্যাট, ওরা হচ্ছে আর্টিফিশিয়াল বাউন্ডারি সৃষ্টি করলো। এই আর্টিফিশিয়াল বাউন্ডারি যেগুলো সৃষ্টি করার জন্য এটার হচ্ছে একটা পরিণতি হচ্ছে ইরাক, আরেকটা হচ্ছে সিরিয়া। ইরাক ছিল ব্রিটিশদের আমলে, সিরিয়া ছিল হচ্ছে ফ্রেঞ্চদের হাতে। ইরাকে কিন্তু আপনার সংখ্যাগরিষ্ঠ যে জনগণ, তারা কিন্তু আপনার শিয়া মতলম্বী। কিন্তু আমরা দেখেছি যে বাথ পার্টির শাসনের সময় সাদ্দাম হোসেন, তার আগে তার চাচাতো ভাই ছিল, তো ওরা যখন করেছিল সুন্নিরা কিন্তু ক্ষমতায় ছিল, তার জন্যে শিয়া আর সুন্নিদের মধ্যে একটা ক্ষমতার ফারাক ছিল। আবার আপনি যদি সিরিয়াতে দেখেন, জনসংখ্যা অনুপাতে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে সুন্নি, কিন্তু শিয়াদের বিশেষত একটা ক্ষুদ্র একটা সেক্ট, যেটা আমরা আলাউই বলি, তো আলাউই সম্প্রদায়ের এরা হচ্ছে যে এরা এই 53 বছর সিরিয়াকে শাসন করেছে, এবং শাসন করেছে কিসের নামে? বাথ পার্টি আইডিওলজির নামে। সিরিয়া এবং ইরাকে দুইটাই কিন্তু বাথ পার্টি আইডিওলজি। বাথ পার্টি আইডিওলজি কি? সেকুলারিজম, সোশ্যালিজম এবং ন্যাশনালিজম। এবং এক অর্থে কিন্তু একটা ধরনের একটা নাস্তিকতার ছোঁয়া কিন্তু দুটো দেশই ছিল, যে ওরা ওখানে বলতে হচ্ছে যে আরব জাতীয়তাবাদে বিশ্বাস করে, এবং ধর্মীয় প্রচার প্রসারণাকে ওরা হচ্ছে প্রথম দিকে থেকে একদম প্রায় শেষ পর্যন্ত ওরা কিন্তু সরকার থেকে কিন্তু ভালোভাবে এটাকে
চেপে রাখা হতো। সাদ্দাম হোসেনের সরকারের ছিল 1980 থেকে 1950 একদম গালফ ওয়ার পর্যন্ত আপনি বলবেন যে ইরান ইরাক ওয়ার পর্যন্ত ছিল এরকমই সেকুলার একটা ডিসপেন্সেশন। আবার এখানে হচ্ছে যে আপনার আসাদদের মধ্যে একই ছিল। এখন সমাজতন্ত্রের নামে প্রথমে যখন এয়ার অফিসার ছিলেন, এয়ার ফোর্সের অফিসার ছিলেন আপনার বাশার আসাদের বাবা হাফিজ আল আসাদ, তো উনি যেটা করলেন, যেটা করে সবসময় সোশ্যালিজমের নামে সব কিছু ন্যাশনালাইজ করে ফেলেন, জাতীয়করণ করে ফেললেন। এই শিক্ষা উনি এখানে শিক্ষা, তারপর হচ্ছে আপনার এখানে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট, এগুলো সব প্রোভাইড করলেন। কিন্তু সাথে সাথে এক হাতে উনি যখন হচ্ছে উন্নয়ন, আপনি এই মধ্যে দেখেন এটা অদ্ভুত প্যারাল আছে, এক হাতে কিন্তু উনি কিছুটা হলেও উন্নয়ন করেছিলেন দেশে, কিন্তু উন্নয়নের এখানে হচ্ছে একটা চরম মূল্য দিতে হয়েছে। চরম মূল্য কি? গণতন্ত্র বিনাশ। এবং গণতন্ত্র তো চলেই গেছে, স্বৈরতন্ত্র তো আছে, স্বৈরতন্ত্রের সাথে সাথে পরিবারতন্ত্র। কেন 29 বছর দুর্দান্ত প্রতাপের সাথে আপনার হাফিজ আল আসাদ শাসন করার পর উনি ওনার দ্বিতীয় সন্তান বাশির আসাদকে দিয়েছেন। উনি ঠিক করছিলেন ক্ষমতার জন্য, উনি গ্রুম করছিলেন যাকে, ওনার বড় ছেলে বাসিল আল আসাদ। কিন্তু বাসিল আল আসাদ হচ্ছে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মানে মারা যাওয়ার পর ওনার মেজো ছেলেকে লন্ডন থেকে ডেকে আনা হয়। এবং বাসির আল আসাদ কিন্তু হচ্ছে লন্ডনে কিন্তু আই স্পেশালিস্ট, অপথলমোলজিস্ট। তো সাহেব শিক্ষিত, পশ্চিমা এখানে মানে পশ্চিমা শিক্ষায় সে এখানে অনুরক্ত। তার নিয়ে কিন্তু প্রথম দিকে যখন বাশির আল আসাদ আসছিল, পশ্চিমা বিশ্বে কিন্তু এটা নিয়ে খুব হইচই পড়ে গেছিল, দেখুন কিভাবে হয়। এবং সবাই ভাবছিল যে যেহেতু উনি পশ্চিমা শিক্ষায় শিক্ষিত, মার্জিত, ভদ্র, তো এখন বোধহয় সংস্কার হবে। তো এবং বাশির আল আসাদের বউ যে ফার্স্ট লেডি অফ সিরিয়া, তাকে নিয়েও অনেকগুলো ম্যাগাজিনে কিন্তু কভারে আসে আমেরিকা, ইংল্যান্ডে। কিন্তু স্বৈর শাসনের চেহারা কিন্তু সবসময় একই হয় দেখা। এবং আপনি ইরাক বলেন, সিরিয়া বলেন, ইনফ্যাক্ট মধ্যপ্রাচ্যের প্রায় প্রত্যেকটা দেশ, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ ওখানে কিন্তু স্বৈরতন্ত্র আছে। এখন পশ্চিমা বিশ্বের কাছে বলা হচ্ছে যে এই স্বৈরতন্ত্র চলে গেছে, ওরা হচ্ছে যে সেলিব্রেট করছে, কিন্তু ওখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু মুখাবারাত বলে যেটা আছে, সিক্রেট পুলিশ আছে। এখানে মত প্রকাশের স্বাধীনতা নেই। এবং ওখানে হচ্ছে এভরি অ্যাসপেক্ট অফ সোসাইটি ইজ কন্ট্রোলড। এবং গুটি কয়েক লোকের হাতে সম্পত্তি আছে। একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড অফ লিভিং জনগণের জন্য ইনশিওর করে দেওয়া হয় এবং তাতে সবাই খুশি থাকে। বাশির আল আসাদ যে কাজটা করেছিল হচ্ছে, যেহেতু সে সংখ্যালঘু সম্প্রদায় থেকে, আলাউইদ সম্প্রদায় থেকে, তার জন্য সে আরও কিছু মাইনরিটি দেখে তাদের সমর্থন নিয়েছিল। যেমন হচ্ছে আপনার মনে করেন আর্মেনিয়ান খ্রিশ্চানস অনেক আছে সিরিয়াতে, ম্যারোনাইট খ্রিশ্চানস লেবানন থেকে অনেক আছে, এবং তার সাথে সাথে ড্রুজ যারা না মুসলমান না খ্রিশ্চান, ওদের একটা আলাদা একটা ধর্ম আছে, ইয়েজিদি যারা আছে, এবং শিয়ারা আছে। এবং তার সাথে সাথে রাশিয়ার সাথে ঐতিহাসিকভাবে একটা সুসম্পর্ক বজায় রেখেছিল। ইরানের সাথে যেহেতু শিয়া ধর্মাবলম্বী, তার জন্য ওখান থেকে সাপোর্টটা পেত। এই ছিল হচ্ছে তার অ্যাক্সেসটা। বিপদ শুরু হলো হচ্ছে 2011-তে আরব স্প্রিংয়ের সময়, যখন হচ্ছে আরব স্প্রিংয়ের সময় যখন সব জায়গায় হচ্ছে যে আপনার উত্থান শুরু হলো, তখন বাশির আল আসাদের ক্ষমতাকে এখানে হচ্ছে ক্ষমতা এখানে কিছুটা সংশোধন করার জন্য, কিছুটা গণতান্ত্রিক অধিকার পাওয়ার জন্য মানুষ কিন্তু শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমেছিল। তো যেমন বাবা তেমন সন্তান, হাফিজ আল আসাদও কিন্তু খুব শক্ত হস্তে কিন্তু এই জনগণের এখানে অভ্যুত্থান কিন্তু সাপ্রেস করেছিল। বাশির আল আসাদও এখানে জনগণের অভ্যুত্থানটাকে এখানে সাপ্রেস করলো এবং তারপর এটা ভায়োলেন্ট হয়ে গেল। এবং সেখান থেকে আপনি দেখবেন যে সিরিয়ার আশেপাশে যত রাষ্ট্র ছিল তারা সবাই ইনভলভ হয়ে গেল। এবং একদিকে দেখা গেল যে রাশিয়া, ইরান, লেবানন, তারপর আপনার হচ্ছে ইয়েমেন, ইরাক, তো এরা সবাই হচ্ছে যে বাশির আল আসাদের সরকারকে প্রপ আপ করার জন্য। এবং অন্য জায়গা থেকে সরাসরিভাবে টার্কি এখানে হচ্ছে সে ইনভলভ হয়ে গেল হচ্ছে, কারণ ওখানে অনেক টার্কিশ স্পিকিং এখানে পপুলেশন আছে। এবং তারপর কুর্দিশ যারা আছে, কুর্দি জনগণ, তারা এখানে ইনভলভ হয়ে গেল। এবং 3 নম্বর হচ্ছে যুক্তরাজ্য এবং পশ্চিমা বিশ্বেরও পরোক্ষ এবং প্রত্যক্ষ সাহায্য ছিল, এবং ক্ষেত্র বিশেষে ইসরায়েলও এখানে ইনভলভ ছিল। তো ইট বিকেম ভেরি কমপ্লিকেটেড। এবং এই মাঝখানে এর মধ্যে প্রথমে উঠলো ওখানে হচ্ছে আইসিল, বা পরে যেটাকে আইসিস থেকে আইসিল হলো, তবে আইএস হলো, যেভাবে বলেন। তো এইরকম একটা উগ্র এখানে একটা জঙ্গিবাদী সংস্কার হলো।
আবু বাকর আল বাগদাদির এখান থেকে ইরাক থেকে একদম এটা গিয়ে একদম সিরিয়া পর্যন্ত হয়ে গেল। কিন্তু রাশিয়ার এয়ার পাওয়ার এবং ইরানের যেখানে হচ্ছে ইরানের যে রেভলিউশনারি গার্ডস, হেজবুল্লাহ যারা এখন হচ্ছে লেবাননে যারা আছে, এবং ইরাকের অনেকগুলো মিলিশিয়া আছে, এবং ইয়েমেনের হুতিরা, তারা মিলে এখানে হচ্ছে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বলে বাশার আল আসাদকে মানে ওর টলয়মন এই গদিটাকে সামলে রেখেছিল। এবং 2016-17 থেকে মোটামুটি কনফ্লিক্টটা ফ্রোজেন ছিল, এবং ধারণা করা হচ্ছিল যে বাশার আল আসাদ বোধহয় টিকে গেল। এবং সবাই এখানে যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, সবাই বলছিল হচ্ছে যে ঠিক আছে, আমাদের এখন বোধহয় বাশার আল আসাদের সাথে এখন আবার ইন্টারঅ্যাকশন করতে হবে। ইসরায়েলও ভাবছে যে আচ্ছা ঠিক আছে, যে বাশার আল আসাদ থাকলে অন্তত সিরিয়াতে একটা স্থিতিশীলতা থাকবে। সবার ক্যালকুলাস চেঞ্জ করছিল। কিন্তু এই 4-5 বছর যখন মনে হচ্ছিল বাশার আল আসাদ টিকে গেছে, ওটাই ছিল হচ্ছে ফলস ডন। কেননা একেই সিরিয়ার বাশার আল আসাদ সরকারের উপর ছিল স্যাংশনস, তারপর ছিল সীমাহীন দুর্নীতি, তারপর হচ্ছে জনগণের সমর্থন আস্তে আস্তে চলে যাওয়া শুরু করলো। এবং এর সাথে সাথে শেষের এই 13-14 দিন সবচেয়ে র্যাপিড অ্যাডভান্স যেটা হয়েছে, এটা হচ্ছে যে হায়াতে তাহরিরের আল শাম, শাম মানে আল শাম মানে সিরিয়া, যেটা আরবি দেশে কেন বলে HTS, এবং তাদের নেতৃত্ব হচ্ছে আবু মোহাম্মদ আল জোয়ালানি বা জোলানিও বলে ক্ষেত্র বিশেষে। ভদ্রলোকের আসল নাম হচ্ছে আহমেদ হুসেইন আল শাররা, এবং 1982 সালে জন্মেছে, মানে মাত্র 42 বছর বয়স। শোনা যায় এখানে রিপোর্ট থেকে যেগুলো আসে, ভদ্রলোক অনেক ক্যারিসম্যাটিক, ওনার অ্যাপিল আছে, মধ্যবিত্ত পরিবার থেকে, শিক্ষিত, নম্র, এবং তার বাবা ছিলেন হচ্ছে অয়েল কেমিক্যাল ইঞ্জিনিয়ার, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ার, এবং তার দাদা ছিল সিরিয়া গোলান হাই স্কুল। নিজে কি উনি নিজেও হচ্ছে যথেষ্ট শিক্ষিত, কিন্তু সে বহুত মানে অল্প বয়স থেকে সে কিন্তু চলে গেছিল হচ্ছে ইরাকে, আমেরিকার বিরুদ্ধে। আমেরিকা যখন হচ্ছে ইরাকে অকুপাই করেছিল, তখন সে আল কায়দার সাথে ইনভলভ ছিল, এবং আল কায়দার সাথে ইনভলভ হয়ে সে কিন্তু বেশ কয়েক বছর কিন্তু হচ্ছে ইরাকে যুদ্ধ করেছে। তারপরে সে কিন্তু ক্যাম্প বস্কা বলে এখানে একটা আছে, ডিটেনশন ক্যাম্প, সেখানে সে কিন্তু বেশ 4-5 বছর জেলে ছিল। 2011-তে যখন আপনার এই আরব স্প্রিং হয়ে গেল, তখন হঠাৎ করে বস্কা ক্যাম্পের যতগুলো উগ্রবাদী, যাদেরকে ওরা আমেরিকানরা বলে, তাদেরকে ছেড়ে দিয়ে সিরিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। এবং অনেকে বলে যে আমেরিকার প্রত্যক্ষ বা পরোক্ষ এটা সমর্থন ছিল। এবং ওখানে কি আল কায়দার একটা অ্যাফিলিয়েট ওখানে খুলেছিলেন, যেটা হচ্ছে আল নুসরা ফ্রন্ট। এবং আপনার যদি মনে থাকে, আল নুসরা ফ্রন্ট কিন্তু প্রমিনেন্ট একটা রোল প্লে করেছিল যে বাশার আল আসাদের এগেনস্টে এখানে একটা প্রতিরোধ গড়ার সাথে, ফ্রি সিরিয়ান আর্মির সাথে একসাথে লড়েছিল। কিন্তু ইনার আবার একটা বৈশিষ্ট্য আছে, আপনি যদি এখানে অ্যালাউ করেন, আপাতত যতটুকু আসে, 2016-17 সালের মধ্যে এই জওয়ালানি কিন্তু আস্তে আস্তে আল কায়দা থেকে সে সরে আসে, তারপর আল নুসরা ফ্রন্ট থেকে সরে আসে, এবং তারপর যখন দেখা গেল যে এক অর্থে যখন বাশার আল আসাদ প্রায় জিতে গেছে, তখন অল্প অংশ তাদের এখানে তাদের শাসনে ছিল হচ্ছে ইদলিব বলে একটা জায়গা আছে উত্তর পশ্চিম সিরিয়াতে, ওই জায়গাতে সে ছিল। এবং ওখানে সে আইসিস এবং আল কায়দার উপরে কিন্তু সে আবার ওদেরকে দমন করে। তো সে আবার ট্রান্সন্যাশনাল জিহাদিজমে সে তার মুখ্য ভাষ্য অনুযায়ী সে কিন্তু এটা বিশ্বাস করে। তো আল কায়দার আইসিসকে সে দমন করেছে। এখন তার যে সাকসেসটা হয়েছে, যে সে যে জায়গাতে তাদের শাসনটা ছিল, সেখানে সে টেকনোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন করায়। টেকনোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস আছে, বিউরোক্রেসি আছে, বেসিক হিউম্যান রাইটস ইনশিওর করা হয় তার ভাষ্য অনুযায়ী এবং অন্যান্য রিপোর্ট অনুযায়ী। এবং তার আশেপাশে যে অ্যাডভাইজাররা আছে, তারা ভেরি ওয়েল এডুকেটেড এবং দে কোয়াইট স্মার্ট, দে নো হাউ দ্য ওয়ার্ল্ড অপারেটস। এখন ধারণা করা হচ্ছে যে টার্কির একটা সাপোর্ট আছে এই HTS এর পক্ষে। কেন টার্কিতে এখানে হচ্ছে প্রায় 30 লাখের মতো সিরিয়ান এখানে শরণার্থী আছে, এবং প্রেসিডেন্ট এরদোয়ান অনেক দিন ধরে চাপ দিচ্ছিল বাশার আল আসাদকে ওদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য, কিন্তু উনি নেয়নি। তার জন্য শুক্রবারে জুম্মার দিনে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছে যে আমি এখানে হচ্ছে যে আমি একদিকে খুশি হয়েছি যে বাশার আল আসাদের স্বৈরশাসন ওখানে পতন হয়েছে, কেননা তাহলে হচ্ছে সিরিয়ান এই আমার সিরিয়ার যত আমাদের যেখানে এখানে শরণার্থী আছে তারা ফেরত যেতে পারবে। টার্কির আবার একটা স্বার্থ আছে যে আবার উত্তর পূর্ব দিকে, সিরিয়া খুব কমপ্লিকেটেড, আমি জাস্ট আপনাকে অ্যাসপেক্টগুলো বুঝাচ্ছি। উত্তর পূর্ব দিকে আবার কুর্দরা হচ্ছে যে একটা স্বায়ত্তশাসিত একটা জায়গা আছে। কুর্দরা আবার হচ্ছে এখানে টার্কি আবার কুর্দদেরকে সন্দেহের চোখে দেখে, কেন তাদের প্রায় 20% তুরস্কের
জনগোষ্ঠী হচ্ছে কুর্দিশ, এবং কুর্দিশরা কিন্তু বহুত দিন ধরে কিন্তু সংঘর্ষ করেছে, সংগ্রাম করেছে পিকেকে এর সাথে টার্কি থেকে স্বাধীনতা নেওয়ার জন্য। তো টার্কি কিন্তু মানে মাঝে মধ্যেই এই 13-14 বছরে কিন্তু আর্মড মিলিটারি ইনকারশন করেছে কুর্দদেরকে এখানে হচ্ছে দমন করার জন্য। তো ওখানে এখন যে অবস্থা, যে স্বৈরশাসনের পতন হওয়ার পর এইচটিএস এখন হচ্ছে ডমিনেন্ট পজিশনে আছে, এবং এখন বাশার আল আসাদকে রাশিয়া এবং ইরান কেন বাঁচাতে পারলো না? কারণ রাশিয়া হচ্ছে ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত, তার জন্য আগের মতো এয়ারফোর্সের সাপোর্টটা দিতে পারে না। আচ্ছা, হেজবুল্লাহ আসতে পারে না কেন? কারণ ইসরায়েলের সাথে সংঘর্ষে সে ব্যস্ত। ইরান কেন আসতে পারে না এখানে? কারণ ইরানও হচ্ছে যে ইসরায়েলের সাথে এক ধরনের একটা ইনডিরেক্ট ওয়ারফেয়ারে ইনভলভ আছে, তো ইরানিয়ান সোলজার্স বা ইরানিয়ান অ্যাডভাইজার্স রেখে যেতে পারে না। ইয়েমেনের যে হুতিরা আসতে পারে না কেন? কেন ওদের উপর হচ্ছে ইয়ার স্ট্রাইক করা হচ্ছে, তো তার যে ন্যাচারাল অ্যালাইসগুলো ছিল তারা ছিল না। এবং অনেক জায়গায় আছে যে বাশার আল আসাদের আর্মি, যেটা সেনাবাহিনী যারা ছিল, তারা হচ্ছে শুধু আইদার ওরা পালিয়ে গেছে, নাহলে ডিফেক্ট করে গেছে এইচটিএস এর কাছে। এখন মানে বাশার আল আসাদের পজিশনটা কি, সে কোথায়? কোনো কোনো মিডিয়া বলছে মানে এয়ার ক্র্যাশে মারা গেছে, আবার কেউ কেউ বলছে যে নিরাপদে কোথাও নেমে গেছে, কেউ কেউ বলছেন আবার দুবাইতে যেতে পারে। মানে আসলে ব্যাপারটা কি? এখন যদ্দূর আমি অন্তত 20-25টা বিদেশি মাধ্যমে আমি খবরের মাধ্যমে আপনি যেভাবে বললেন, একটা শোনা যাচ্ছে যে উনি দুবাই যাওয়ার চেষ্টা করবেন, ওখানে হচ্ছে অ্যাসাইলামের জন্য। আরেকটা হচ্ছে শোনা যাচ্ছে যে রাশিয়ানদের প্লেনে করে উনি রাশিয়ার দিকে যাচ্ছেন, রাশিয়ার সাথে তাদের নিবিড় সম্পর্ক। এবং বাশার আল আসাদই কিন্তু হচ্ছে, এবং তার বাবা সিরিয়াতে রাশিয়াকে 2টো ঘাঁটি দিয়েছিল, একটা হচ্ছে একটা এয়ারবেস হেনেম বলে একটা জায়গায়, এবং আরেকটা হচ্ছে নেভাল বেস পূর্ব মেডিটেরিয়ানে টার্সাস এখানে আছে। এবং এটা কিন্তু 49 বছরের একটা লিজ, তো তার জন্য রাশিয়ার কিন্তু ইন্টারেস্ট অনেক বেশি, রাশিয়ায় যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমাদের মনে হয় যে নেক্সট 3-4 দিনের মধ্যে আমরা জানতে পারবো ডেফিনিটিভলি যে বাশার আল আসাদের পরিণতি কী হয়েছে। বাট মোস্ট প্রবাবলি আপাতত মনে হচ্ছে যে বাশার আল আসাদ পালিয়ে গেছেন, এবং পালিয়ে গেছেন এবং তাকে রাশিয়ানরাই বোধহয় এক্সফিলট্রেট করেছে, যেটাকে শোনা যাচ্ছে। বাট আমরা এটা এখনো কনফার্ম না, তো এটা এখন হচ্ছে স্পেকুলেশন। কিন্তু এখন সিরিয়াতে যেটা হয়েছে, এখন একটা পাওয়ার ভ্যাকিউম হচ্ছে, নতুন একটা ক্ষমতা চলে আসে। এবং আপনি দেখবেন যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্র বলেন, যে ওরা বলেছে বাশার আল আসাদের পতনটাকে ওরা ওয়েলকাম করে। কিন্তু আবার এখানে একটা বড় কিন্তু আছে, এই যে আপনি হায়াতে তাহরির আল শামস, এটা কিন্তু একটা ব্যান্ড টেররিস্ট অর্গানাইজেশন ইন ইউকে, ইন ইউএসএ, এবং ভদ্রলোক যিনি আবু মোহাম্মদ আল জোলানির উপরে $10 মিলিয়ন একটা বাউন্টি কিন্তু যুক্তরাষ্ট্র আগে থেকে ঘোষণা করে দিয়েছে। এখন ওটা ছিল আগের হিসাব, এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার হিসাবে তাদের স্ট্র্যাটেজিক অবজেক্টিভের অ্যাচিভ করার জন্য ওরা কিন্তু মাঝে মধ্যেই কিন্তু ওরা হচ্ছে ওদের ট্যাকটিক্সগুলো চেঞ্জ করে। এখন এই নতুন যে ইনকামবেন্ট যারা আছে তাদের সাথে ওরা কীভাবে এনগেজ করবে, এটা একটা দেখার বিষয়। কিন্তু আপাতত ইসরায়েলে যারা বাশার আল আসাদকে ওদের প্রতিপক্ষ মনে করতো, যারা ইরানের সাথে একটা ঘনিষ্ঠতা ছিল বলে, ওখানে কিন্তু ওরা বেশ, এখানে আপনি তেল আভিভে কিন্তু এটা কিন্তু ওয়াইল্ডলি এখানে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, এবং ওরা বেশ খুশি হয়েছে, যে বলছে যে বাশার আল আসাদের এখানে হচ্ছে স্বৈরাচারী সরকার পতন ঘটেছে এবং আমাদের একটা শত্রু বিনাশ হয়েছে। কিন্তু এখন দেখতে হবে যে সিরিয়ার মধ্যে আখেরে ক্ষমতাটা কিভাবে এখানে এটা ইনশিওর করা হয়, স্থায়ীভাবে হয়। বাট ফর দ্য টাইম বি আপনি ডামাস্কাসের এখানে যখন ওরা গেছে, কেন ওরা প্রথমে এখানে আপনার আঙ্কারা জিতেছে, তারপর হামা জিতেছে, তারপর হোমস জিতেছে, মানে এগুলো সব শহর, গুরুত্বপূর্ণ শহর, এবং তারপর শেষে ডামাস্কাসে ঢুকেছে। এবং ডামাস্কাস হচ্ছে দুনিয়ার সবচেয়ে প্রাচীন শহরদের মধ্যে একটা, মানে কন্টিনিউয়াস সিভিলাইজেশন 5 থেকে 6,000 বছর আছে। ওখানে গিয়ে ওরা বলেছে যে এখানে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলাটা ইনশিওর করতে হবে। 2, মাইনরিটি সংখ্যালঘুদের এখানে হচ্ছে রাইটটা প্রোটেক্ট করতে হবে। 3, লুটতরাজ যাতে না হয় এটার প্রতি এখানে খেয়াল রাখতে হবে। এবং 4, সে কিন্তু আবার মেসেজ করেছে যে রাশিয়া এবং ইরানের সাথে সে সুসম্পর্ক রাখতে চায়, এবং রাশিয়ার সাথে সে সিরিয়ার পুনর্গঠনে সে কাজে এনগেজ থাকতে চায়। তো ও রাইট মেসেজটা দিয়েছে, কেন এখনও কিন্তু সিরিয়াতে কিন্তু এই এইচটিএস বাদেও আরও বেশ কিছু আর্মি আছে। একটা হচ্ছে ফ্রি সিরিয়ান আর্মি, যেটা হচ্ছে যে আপনার এখানে হচ্ছে ইট হ্যাজ বিন অপারেটিং ফর আ লং টাইম। আরেকটা হচ্ছে সিরিয়ান ন্যাশনাল আর্মি, যেটা টার্কিশ ব্যাক, এবং হচ্ছে কুর্দিশদের আছে হচ্ছে
আপনার হচ্ছে সিরিয়ান ডিফেন্স ফোর্সেস। জি, আপনাকে এই ডিফারেন্ট গ্রুপসগুলো আছে, তো ওদের মধ্যে কি কম্পিটিশন হয় এবং মধ্যপ্রাচ্যের বাকি যে দেশগুলো আছে যেখানে হচ্ছে যে রাজা বাদশাহ আমিররা সুলতানরা হচ্ছে যেখানে শাসক মতোই ওরা শাসন করে, তাদের উপর কি ডমিনো এফেক্ট হয় নাকি না এটা দেখার বিষয়। আমি আজকের পত্রিকার শিরোনাম দেখছিলাম যে বাশারের পতনে মধ্যপ্রাচ্যে বদলে যাবে ক্ষমতার ছক, আপনি কি মনে করেন তাই? ইরান তো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আরো দুর্বল হয়ে গেল, কেন ইরানে এখানে আপনি লেবাননে হেজবুল্লার এক প্রকারে হচ্ছে ইসরায়েলের হাতে প্রচুর ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছে। ইয়েমেনে হুতিরাও কিন্তু এখানে হচ্ছে মুহুর্মুহ এখানে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে টার্গেটের যে এখানে এয়ার স্ট্রাইকস ও মিসাইল স্ট্রাইকস তাতে কিন্তু ওরা পিছিয়ে পড়েছে। এবং এখন যেটা আন্দাজ করা যাচ্ছে যে এখানে যে এই যে সিরিয়াতে যে সুন্নিপন্থী একটা সরকার হবে তার প্রতি তুরস্কের, সৌদি আরবিয়া এবং কাতারের একটা বড় একটা ভূমিকা থাকবে এদেরকে স্টেবিলাইজ করার জন্য বা এই গভর্নমেন্টটাকে সাপোর্ট করার জন্য। সো এবং তারপরে কি হবে ইসরায়েল এখন, এবং ইসরায়েল আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে প্রত্যক্ষভাবে কিন্তু তারা বেনিফিশিয়ারি, কেন ওদের অ্যাডভার্সারি হচ্ছে ইরান। তো ইরানের একটা মিত্র রাষ্ট্র আপাতত এখানে হচ্ছে যে অন্তর্দ্বন্দ্বে এখানে কাহিল হয়ে গেছে, এইভাবে হচ্ছে বিনিয়ামিন নেতানিয়াহু বলেছে, তো মন গড়া কথা না। কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো ইভেন্টই কিন্তু ফাইনাল ইভেন্ট না। কিন্তু একটা জিনিস ঠিক যে সিরিয়াতে 13 বছর ধরে স্বৈর শাসনের জন্য এবং বহিঃশক্তির এখানে হচ্ছে আপনার ইন্টারফিয়ারেন্সের জন্য সাধারণ সিরিয়ান জনগণ কিন্তু কষ্টে আছে। 5 লাখের মতো লোক মারা গেছে, 60 লাখের মতো সিরিয়ান শরণার্থী হয়েছে, 30 লাখ তো শুধু তুরস্কে আছে। এবং অনেকেই তো আমরা দেখেছি হচ্ছে এই কয়েক বছর আগে যে একটা ফুটফুটে সিরিয়ান একটা বাচ্চা এখানে মেডিটেরিয়ান ওশান মানে ক্রস করতে গিয়ে তার বাবার সাথে সে ডুবে মারা গেছে, এবং অহরহ হচ্ছে, ওদেরকে স্মাগলিং করা হচ্ছে। এটা হচ্ছে সিরিয়ান মানুষদের এখন ওদের আমার মনে হয় ওরা অনেক কষ্ট ভোগান্তি সহ্য করেছে এবং ওদের নিয়ে ছিনিমিনি বহুত খেলা হয়েছে। আর সিরিয়ান সাধারণ জনগণ যাতে তাদের ভাগ্য তারা লেখে। সিরিয়া কি তাহলে ডেমোক্রেসি ফিরে আসবে? আপাতত বলা যাচ্ছে না। কেন? কেননা হচ্ছে যে জ্বালানি যে আছে সে এখন বলেছে সে হচ্ছে যে বাশার আল আসাদের স্বৈরতন্ত্র সে ওভারথ্রো করেছে, কিন্তু এখন সে কোন আইডিওলজিতে বিশ্বাসী আপাতত তো এখন ওর যে প্রতিপক্ষ তারা বলে সে হচ্ছে ইসলামিস্ট আইডিওলজিতে বিশ্বাসী, ওর যারা সাপোর্টার তারা বলেন হচ্ছে যে সে হচ্ছে মডারেট, এবং সে উনার একটা অনেক জায়গায় এখানে এটা আমি ফিনান্সিয়াল টাইমস এখানে কোট করে বলছি, সে বলেছে হচ্ছে যে ইসলামকে মানুষের উপর চাপিয়ে দেওয়ার দরকার নেই, বাট জীবনের বাস্তবতার সাথে ইসলামের একটা সামঞ্জস্যপূর্ণ একটা ইন্টারাকশন করা উচিত। অনেকে মনে করছে সে একটা মডারেট একটা সোসাইটি বানাবে বেসড অন ইসলামিক প্রিন্সিপলস, যেখানে ডেমোক্রেসি এবং ইসলামিক প্র্যাকটিসেস কোএক্সিস্ট করবে। আর অনেকে বলছে হচ্ছে যে এটা ক্ষমতায় যাওয়ার জন্য এবং নিজের ভিত্তিটা শক্ত করার জন্য এটা হচ্ছে আপাতত কথা, মানে এটার সাথে বাস্তবতার নিরিখে এটা সময় বলে দিবে। এবং এখনও তারা অন্যান্য গ্রুপস আছে, ওদের সাথে এখন ইভেনচুয়ালি আবার কি আরেক রাউন্ড সিভিল ওয়ার হবে, একটা আনইজি একটা কোয়ালিশন পাওয়ার শেয়ারিং এগ্রিমেন্ট হবে, না নির্বাচনের দিকে যাবে, এটা নেক্সট 2-3 বছর বলবে। কিন্তু সিরিয়াতে একটা জিনিস ভালো হচ্ছে যে মানুষ গড়ে শিক্ষিত, মানুষ এখানে হচ্ছে কালচার, এবং মানুষ চায় হচ্ছে যে তারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে। এখন দেখতে হবে যে এই যে স্বৈরশাসনের অবসান হলো, এতে কি এখন গণতন্ত্র কি পুনঃস্থাপন বা স্থাপন হয় না কিনা সিরিয়াতে, সেটাই দেখার বিষয়। দেখি পরবর্তী অন্য একদিন আপনার সঙ্গে এই বিষয়টি আলাপ করা যাবে, কারণ আজকে হাতে সময় একেবারেই নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি। বসন্তের মায়া মাখা রোদ, আর দক্ষিণের বারান্দায় তুমি আর আমি। আপু যেদিন বিয়ে হলো সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল, এইদিকে ভাইয়া ভাবির অভিমান তো শেষই হতো না। আংটিটা পছন্দ হয়েছে? প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প।
হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। যান্ত্রিকীকরণের ফলে দেশের কৃষি ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন সূচিত হয়েছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের ফলে কৃষির চিরাচরিত ধারা দ্রুত পাল্টে যাচ্ছে। প্রযুক্তি ব্যবহারের সুফল পাচ্ছেন কৃষকেরা, ফলন বেড়েছে আশাতীত। শুধু ধান নয়, সবজি উৎপাদনও বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে গুণগত